আচ্ছা, যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাচ্ছেন না, তারা কাকে চান? ওনার থেকে আস্থাভাজন লোক বাংলাদেশে আর কে আছে? মতামত জানিয়ে যাবেন। যারা ইউনূসকে জানেন না, তারা নানা কথা বলেন। ডক্টর ইউনূস এতটাই নীতিতে অটল যে উনি তার হাতে গড়া প্রতিষ্ঠানের একটি টাকাও লাভ নেননি। যে গ্রামীণ ব্যাংকের বাজার মূল্য ৯৩,০০০ কোটি টাকা, তাহলে উনি সুদখোর হলেন কিভাবে? উনি তার জীবন নির্বাহের জন্য সামান্য বেতনভুক্ত কর্মচারী ছিলেন মাত্র। গ্রামীণ ব্যাংকের সব টাকার মালিক দরিদ্র নারীরা। এমনকি ওনার ব্যক্তিগত কোনো সম্পত্তি নাই। উনি ব্যক্তিগত সম্পত্তিতে বিশ্বাস করেন না। বহু অর্থ লোভের সুযোগ পেয়েও ওনার জীবনযাপন অতি সাধারণ। যারা দুনিয়ায় ধন সম্পত্তির ঊর্ধ্বে, তাকে আপনি সুদখোর বলছেন? নোবেল লরিয়েট প্রফেসর ইউনূসের একটা পরিচয়, সব না। পৃথিবীর সবচেয়ে সম্মানজনক ৩টা পুরস্কার তিনি পেয়েছেন। কি কি? নাম্বার 1 নোবেল, নাম্বার 2 আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, নাম্বার 3 মার্কিন কংগ্রেসনাল অ্যাওয়ার্ড। ইতিহাসে এই 3টা পুরস্কারই পেয়েছেন এরকম মানুষ মাত্র 12 জন আছে। তার মধ্যে প্রফেসর ইউনূস একজন, মানে পৃথিবীর 12 জনের মধ্যে একজন। ভাবতে পারছেন? মেসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকার একজন। আক্ষরিকভাবেই মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ইউনূসের সাথে ছবি তুলতে। ভাবুন তাহলে। বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হলো অলিম্পিক গেমস। ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্ট হয়। অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে সবচেয়ে সম্মানিত মেহমান হলেন প্রধান অতিথি অলিম্পিক মশাল বাহক। 2020 সালের জাপান অলিম্পিকের মশাল বাহক ছিলেন প্রফেসর ইউনূস। ভাবা যায়? পৃথিবীর ইতিহাসে অলিম্পিক লোরাল দেওয়া হয়েছে মাত্র 2 জনকে, তার মধ্যে ডক্টর ইউনূস একজন। এতটাই সম্মানীয় ব্যক্তি। 2024 সালের প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেসর ইউনূসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে। ফ্রেঞ্চদের মতো নাক উঁচু জাতির গর্বের অলিম্পিক গেমসের ওয়েবসাইটের টাইটেল পেজে একজন ব্রাউন মুসলমান ডক্টর ইউনূসের ছবি। ফ্রেঞ্চদের সম্পর্কে যারা টুকটাক খবর রাখেন তারা বুঝবেন ব্যাপারটা কতটা আনইউজুয়াল। প্রফেসর ইউনূসের ব্রেন চাইল্ড, ক্ষুদ্র ঋণ, সামাজিক ব্যবসা এবং 3-0 এই 3টি তত্ত্বই গ্লোবাল কমিউনিটি গ্রহণ করেছে। এই 3টা তত্ত্বের 3টাই যে খুব ভালো, আমি এমনটা মনে করি না। যে কোনো সুদ ভিত্তিক পদ্ধতি ভালো হতে পারে না, তবে পয়েন্ট হলো সারা বিশ্ব এটাকে গ্রহণ করেছে। সামাজিক ব্যবসা এবং 3-0 এই দুইটা খুবই গ্রহণযোগ্যতা পেয়েছে। এই যে মোহাম্মদ ইউনূসের কথা বলা হচ্ছে, ইনি আসলে কে? মোহাম্মদ ইউনূস 1940 সালের 28শে জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বর্তমান বাংলাদেশ চট্টগ্রামের হাটহাজারীর কাপ্তাই সড়কের বাথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। 9 ভাই বোনের মধ্যে তিনি হচ্ছেন তৃতীয়। তার পিতা হাজী দুলা মিয়া সওদাগর ছিলেন, একজন জহুরি, এবং মাতা সুফিয়া খাতুন। তার শৈশব কাটে গ্রামে। 1944 সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে যান। 1949 সালের দিকে তার মা মানসিক অসুস্থতায় ভুগতে শুরু করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের 39,000 ছাত্রের মধ্যে 16তম স্থান অধিকার করেন। কতটা ট্যালেন্টেড এই মোহাম্মদ ইউনূস! বিদ্যালয় জীবনে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন এবং 1952 সালে পশ্চিম পাকিস্তান ও ভারত এবং 1955 সালে কানাডায় জাম্বরিয়াতে অংশগ্রহণ করেন। পরে যখন ইউনূস চট্টগ্রাম কলেজে পড়াশোনা করছিলেন, তখন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার জিতেন। 1957 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং 1960 সালে বিএ এবং 1961 সালে এমএ পাস করেন। রাজনৈতিক কার্যকলাপ কি রয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা কবার হয়েছেন জানেন কি? মোহাম্মদ ইউনূস 1996 সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এটাই কিন্তু শেষ নয়। আবার 2024 সালের 5ই আগস্ট আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়। এমন সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে প্রস্তাব করেন। পরবর্তীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এতে সম্মতি জ্ঞাপন করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে
তাকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। 7ই আগস্ট 2024 প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের জন্য মোহাম্মদ ইউনূস প্যারিস থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন এবং 8ই আগস্ট বাংলাদেশের সময় দুপুর 2টায় দেশে ফেরেন এবং তার প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশে এই মুহূর্তে কর্মরত রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি নোবেল জয়ী। পৃথিবীর 12 জনের মধ্যে একজন এই ব্যক্তি। তবুও কিছু কিছু মানুষ যাদের মানসিকতার অভাব, মানবিক মানসিকতার অভাব, তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে চাচ্ছিলেন না। কিন্তু আপনারা শুনলেন যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু একেবারে পাতি মানুষ নন, তিনি একজন নোবেল জয়ী মানুষ, আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়াও অনেক অ্যাওয়ার্ড আছে যেগুলো বলাটা অসম্ভব হয়ে পড়বে। প্রচুর অ্যাওয়ার্ড রয়েছে তার জীবনে। 39,000-এর মধ্যে 16তম র্যাঙ্ক, ভাবা যায়? 39,000-এর মধ্যে 16তম র্যাঙ্ক। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কাজেও কিন্তু যুক্ত ছিলেন। তাছাড়াও তিনি যে ব্যাংকের মাধ্যমে যে একটা বিপ্লব এনে দিয়েছে গ্রামীণ ব্যাংকের জন্য, 93,000 কোটি টাকার সম্পত্তি, কিন্তু সেখান থেকে একটি টাকাও তিনি কিন্তু নিচ্ছেন না। তাহলে যারা বলছেন যে মোহাম্মদ ইউনূস একজন সুদখোর, এটা কিন্তু আকছার মিথ্যা কথা, বাজে কথা, আপনি ভুল বলছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনারা দেখলেন শেষ পর্যন্ত হাসিনা সরকারের, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের বাংলাদেশের মুজিব কন্যা হাসিনা, তা সে কিন্তু সরে গেল পদ থেকে, ইস্তফা শাহাবুদ্দিনের কাছে দেওয়ার পর, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে দেওয়ার পর দেশ ছাড়লেন। দেশ ছেড়ে আশ্রয় ভারতবর্ষ। এবং এই মুহূর্তে আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশে এই মুহূর্তে ফিরে এসেছেন কে না, ডক্টর মোহাম্মদ ইউনূস। যারা ইউনূসকে চাচ্ছিলেন না তাদের জন্য এই ভিডিওটি, আপনাদেরকে বলবো পুরো ভিডিওটি আরেকবার দেখতে। দেখুন, অনেক তথ্য আপনারা জানতে পারবেন মোহাম্মদ ইউনূসের সম্পর্কে, তার জীবন সম্পর্কে, তার রাজনৈতিক জীবন সম্পর্কে। আপনারা হয়তো ভাবছেন যে তত্ত্বাবধায়ক সরকারে অনেকে ভুলে গেছেন 1996 সালের ঘটনা, যখন তিনি আরেকবার, মানে প্রথমবার 1996 সালে প্রথমবার তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ছিলেন। এবার 2024 সালের 5ই আগস্ট হাসিনার পতন এবং শপথ গ্রহণ হলো, আপনারা দেখলেন প্রধান উপদেষ্টা। দর্শক, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। দেখতে থাকুন নিউজ 10 বাংলা। ধন্যবাদ।